এই জানুয়ারির ৩ তারিখ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ভেনিজুয়েলায় অ্যাটাক করে তাদের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অ্যারেস্ট করে আমেরিকায় নিয়ে আসে। এই খবরটা আপনারা সবাই জানেন। আর একটা স্বাধীন দেশ আরেকটা স্বাধীন দেশের শাসককে, রাষ্ট্রপ্রধানকে এইভাবে গ্রেফতার করে নিয়ে আসা, এইটা যে কত শত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সেটা আশা করি আপনাকে আর আলাদা করে বলে দেওয়া লাগবে না। তবে গত ১২ তারিখ ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইন্টারন্যাশনাল ল তার উপর নাকি কাজ করবে না। কেন করবে না সেইটা অবশ্য বলেন নাই। তবে কেন জানি এর থেকে সেই একই হিটলার, মুসোলিনি বা স্টালিনের ভাইব আসা শুরু করেছে। সেটা যাই হোক, এই অ্যারেস্ট করার পর থেকে এই রিসার্চ করা পর্যন্ত ১০ দিন পার হয়ে গেছে। এই ১০ দিনে অনেক ঘটনা ঘটছে এবং এখনো ঘটতেছে। আজকের ভিডিওতে আমরা মেইন ফোকাসটা রাখবো আমেরিকার ওপরেই। ভেনিজুয়েলাতে তারা যেটা করেছে এমন কাজ তারা এই প্রথমবারের মতো করে নাই, আগেও কিন্তু করেছে। কিভাবে আমেরিকা তাদের নিচে অবস্থান করা দক্ষিণ আমেরিকার দেশগুলোর উপরে গণতন্ত্রের ঝান্ডা উড়াইতেছে সেটা নিয়েই আমাদের আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। ওকে, দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই বাংলাদেশের অন্যতম গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। আপনারা জানেন যেমন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে ওয়ালটন পৌঁছিয়ে গিয়েছে, ঠিক তেমনই তাদের সাপোর্ট আমার এই চ্যানেলের ভিডিও এডিটিং বলেন, রিসার্চ কিংবা গ্রাফিক্সের কোয়ালিটি আরও আপগ্রেড করতে হেল্প করছে। সো থ্যাঙ্কস এ লট টু ওয়ালটন ফর সাপোর্টিং দিস চ্যানেল। প্রথমেই চলেন দেখি নিকোলাস মাদুরোকে অ্যারেস্ট করা হলো কেন। প্রসিকিউশন তাদের অফিসিয়াল চার্জে দাবি করেছে নিকোলাস মাদুরো আর তার স্ত্রী কোকেইন ট্রাফিকিংয়ের সাথে জড়িত ছিল এবং নার্কো টেররিস্ট অর্গানাইজেশনগুলোকে মদত দিত, আর এইসবের মাধ্যমে আমেরিকাকে অস্থিতিশীল করার প্ল্যান করছিল তারা। আমেরিকা বেশ কয়েক বছর ধরেই মাদুরোকে এইসব বলে আসছিল, আর মাদুরো প্রায় প্রতিবারই বলে এসেছে যে এইসব আসলে আমেরিকার ভেনেজুয়েলার যে অয়েল রিজার্ভটা আছে সেটা নিজেদের পকেটে ঢোকানোর ধান্দা। ৫ তারিখ কোর্টে দাঁড়িয়ে মাদুরো বলেন যে তিনি একটা সোভরেন কান্ট্রির লিডার এবং তাকে গ্রেফতার করে অন্য আরেক দেশে নিয়ে এসে কোর্টে তোলাটা সম্পূর্ণ ইল্লিগাল। এই ইল্লিগালের দিকটা চলুন দেখি। প্রথমত, আপনি আপনার দেশের আইন আপনার সীমানার বাইরে অ্যাপ্লাই করতে পারবেন না। এর মানে ধরেন আপনার দেশের একজন ফাঁসির আসামি সে অন্য দেশে পালিয়ে গেল, ওই দেশ তাকে এখন যদি রাষ্ট্রপতিও বানিয়ে দেয়, আপনি জাস্ট রিকোয়েস্ট করতে পারবেন যে ভাই ওরে ফিরিয়ে দেন, ওরে ফাঁসি দিব। কিন্তু আপনি নিজে থেকে ওই দেশে গিয়ে তাকে নিয়ে আসা বা তাকে ফাঁসিতে ঝোলানো এইসব কিছুই করতে পারবেন না। যার মেইন কারণ আপনার আইনের হাত যতই লম্বা হোক সেটা আপনার দেশের সীমানা পার করে অন্য দেশে চলে যেতে পারে না। পাশাপাশি মাদুরো একজন হেড অফ স্টেট। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের আইন মতে হেড অফ স্টেট বা অন্য হাই র্যাঙ্কিং অফিসাররা নিজের দেশের বাইরে এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ছাড়া অন্য কোথাও আসামি হিসেবে গ্রেফতার করা যাবে না। এই প্রিন্সিপালটা কিন্তু দাঁড়িয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর নুরেমবার্গ ট্রায়ালের সময়। এই কিছুদিন আগেই নুরেমবার্গ ট্রায়াল নিয়ে একটা আলাদা মুভি এসেছে, আমি নিজেও মুভিটা দেখে বেশ মজাই পেয়েছি বলা যায়, আপনারা চাইলে দেখতে পারেন, হাইলি রেকমেন্ডেড। তো ওয়ার ক্রিমিনালদের এই আইনের আওতায় শাস্তি দেওয়া হয় যাতে করে কোনো দেশ বিনা ট্রায়ালে অন্য কোনো দেশের লিডারদের শাস্তি দিতে না পারে। মাদুরোকে ইউএসের কোর্টে তোলাটা কিন্তু এই আইনেরই সম্পূর্ণ ভঙ্গ হওয়া। আর সব থেকে মজার ব্যাপারটা কি জানেন, 2024-এ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যখন বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে, তখন এই আইনের দোহাই দিয়েই আমেরিকা দাবি করেছিল এইটা ইললিগাল এবং তারা আইসিসি অফিসিয়ালদের উপর স্যাংশন মেরে দিয়েছিল। এখন নিজেরাই আবার সেই কাজ করছে, স্বাভাবিকভাবেই আমেরিকান হিপোক্রেসি লেভেল। এইদিকে ক্ষমতায় থাকা রিপাবলিকান সিনেটর টম কটনের মতে এইটা জাস্ট নর্মাল একটা অ্যারেস্ট, কোনো দেশের প্রতি নাকি তারা কোনো অ্যাগ্রেশন দেখায় নাই। আরো বড় ব্যাপার, কংগ্রেস এই ব্যাপারে নাকি কোনো আইডিয়াই রাখে না। হোয়াইট হাউস কংগ্রেসকে বাইপাস করে এই কাজটা করছে। তাদের মতে এইরকম একজন নর্মাল ড্রাগ ট্রাফিকারকে অ্যারেস্টের সময় কংগ্রেসকে কেন জানাবো? বাট চিন্তা করেন, এটা কি একজন নর্মাল ড্রাগ ট্রাফিকার? সে যে আসলেই ট্রাফিকিং করছে তার প্রমাণ কই? ডেমোক্রেসি এত বলে মুখে ফেনা তুইলা ফেলছে, এখন নিজেদের বানানো
বানানো এই ডেমোক্রেটিক সিস্টেমকে বাইপাস করতেছে কি শুধুমাত্র তেলের লোভে? নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের একজন প্রফেসর আছেন, নাম ইয়ান হার্ড। উনি বলেন আমেরিকার লজিক যদি আজকে এইটা হয়, তাইলে তো ধরেন কানাডা আজকেই আমেরিকায় বোম মারতে পারবে, কারণ ডোনাল্ড ট্রাম্প একজন সেক্সুয়াল অফেন্ডার। এইখানে বইলা রাখা ভালো, এপস্টাইন ফাইলগুলো এখনো কোনো এক অজানা কারণে পুরাপুরি ভাবে পাবলিক হয় নাই। অলসো একমাত্র ট্রাম্প প্রশাসন ছাড়া পুরা দুনিয়ার কেউই আসলে কোনোভাবেই ডিফেন্ড করতে পারতেছে না মাদুরোর এই অ্যারেস্টকে। এই অবস্থায় আমেরিকা তাদের পাপেটকে ইউজ করে। সেই পাপেট হইতেছে 2025 সালে নোবেল শান্তি পুরস্কার জয়ী মারিয়া করিনা মাচাদো, যাকে নিয়ে বাংলায় অলরেডি আপনি প্রচুর মিম দেখছেন আমি শিওর। সে আর তার সাঙ্গপাঙ্গরা দাবি করতেছে যে মাদুরো ক্ষমতায় অনৈতিকভাবে ছিল, কারণ লাস্ট ভোটে আসলে জালিয়াতি হয়েছিল। তাদের কথা হইতেছে আমেরিকা কোনো দেশের রেজিম চেঞ্জ করতেছে না, বরং তারা লেজিটিমেট লিডার যার আসলে ক্ষমতায় বসার কথা, তার সেই পজিশনে যাইতে তাকে হেল্প করতেছে। এখন ভেনেজুয়েলার মানুষ এইটাতে কে কেমন রিয়াক্ট করতেছে এইটা নিয়ে ঘাটাঘাটি করতে যে আসলে তেমন কোনো ভ্যালিড ইনফরমেশন পাওয়া যায় নাই, কারণ বিবিসির আর্টিকেলগুলো একটু প্রোপাগান্ডা টাইপ মনে হইতেছিল আমাদের কাছে, কারণ ওরা তো পশ্চিমা ঘেঁষা ন্যারেটিভ প্রচার করতেছে। আর সার্চ অ্যালগরিদমেও যা আসছে দেখে এইটা মনে হইতেছে জোর করে একটা ন্যারেটিভই পুশ করা হচ্ছে। তাই এইটা নিয়ে আমরা এখানে কিছু বলবো না, তবে ওয়াশিংটনের এই এক্সপার্টরা বলতেছে যেই ন্যারেটিভই দেখানো হোক না কেন, আমেরিকার এই কাজটা লিগাল বৈধ হয় নাই, কারণ 2026 সালে ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট মাদুরোকে রিকগনাইজ করছিল ভেনেজুয়েলাস প্রেসিডেন্ট এন্ড নাও ডি ফ্যাক্টো রুলার হিসেবে। কিন্তু এখানে আরেকটা অ্যাঙ্গেল আছে, দ্য নরিয়েগা কেস। এই বছরের ভেনিজুয়েলা কেসটা ইউএস এর কাছে এই কারণে ইলিগাল, কারণ এই প্রায় একই কাজ তারা এর আগেও একবার করেছে এবং সেইবার সবাই হাততালি দিয়েছিল। 1989 20 ডিসেম্বর সকালে প্রায় 24,000 আমেরিকান ট্রুপস, হেলিকপ্টার আর বোম্বার সহ পানামায় ফুল স্কেল ইনভেশন চালায় ইউএসএ। তাদের মিশন অ্যারেস্ট জেনারেল ম্যানুয়েল নরিয়েগা, যিনি একজন মিলিটারি ডিক্টেটর এবং ড্রাগ ট্রাফিকার। কিন্তু এই লোক আবার একটা সময় ইউএস এর খুবই ক্লোজ অ্যালাই এবং সিআইএর একজন ইনফরম্যান্টও ছিল। ইউএস আর্মি এর আগে যখন পানামা বোম মেরে উড়িয়ে দিচ্ছে প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ তখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে দাঁড়ালেন। যেভাবেই হোক একটা যথাযথ কারণ দেখিয়ে এই মিশনটাকে তার জাস্টিফাই করতেই হবে। তিনি 4টা উদ্দেশ্য দিলেন। নাম্বার 1, পানামায় থাকা আমেরিকানদের জীবনের নিরাপত্তা। নাম্বার 2, পানামায় ডেমোক্রেসিকে ডিফেন্ড করা। নাম্বার 3, ড্রাগ ট্রাফিকিং আটকানো। আর সর্বশেষ, পানামা ক্যানেল ট্রিটিস রক্ষা করা। 72 ঘন্টার মধ্যে প্রায় পুরো পানামা আমেরিকার কন্ট্রোলে চলে আসে। তবে নরিয়েগা তখনও সারেন্ডার করেননি। সে আশ্রয় নেয় অ্যাপোস্টলিক নানকিয়েচার অফ হলি সি এর কাছে, যেটা বেসিক্যালি ভাটিকানের একটা প্রপার্টি। সেইখানে আবার আমেরিকার কিন্তু হাত দেওয়ার সাহস ছিল না। সো জেনারেল ম্যাক্সওয়েল এম্বাসির চারপাশে লাউড স্পিকার বসিয়ে সারা রাত গান বাজাতে থাকে। এক পর্যায়ে ভাটিকানের উপদেশে নরিয়েগো সারেন্ডার করে। কিন্তু একটু আগেই যেটা বললাম, এই নরিয়েগোই আবার ছিল ইউএস এর ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড সিআইএ ইনফরম্যান্ট। 1960 সাল থেকেই নরিয়েগো ইউএসএ-কে ইন্টেলিজেন্স দিয়ে আসছিল কমিউনিস্ট কিউবা এর ব্যাপারে। তারপর আবার যখন নিকারাগুয়াতেও রেভলিউশন আটকানোর দরকার পড়েছে, নরিয়েগোই ছিল ইউএস এর ভরসার জায়গা। জর্জ এইচ.ডব্লিউ. বুশ যখন সিআইএর ডিরেক্টর ছিলেন, তখন নরিয়েগো বছরে প্রায় $1,10,000 করে স্যালারি পেতেন আমেরিকার কাছ থেকে। পাশাপাশি ইউএস যখন তাদের ওয়ার অন ড্রাগস শুরু করে, তখনও ল্যাটিন আমেরিকার ফ্রন্টলাইনে কাজ করতেন এই নরিয়েগো। ডিইএ নরিয়েগোকে মাল্টিপল কমেন্ডেশনও দিয়েছে পানামার কোকেইন ট্রাফিকিং আর মানি লন্ডারদের অ্যারেস্ট করার জন্য। 1947 সালে ডিইএ অ্যাডমিনিস্ট্রেটর জন সি লন নরিয়েগোকে স্যালুট জানান তার পার্সোনাল কমিটমেন্ট টু অ্যান্টি ড্রাগ এফোর্টসের জন্য। কিন্তু প্রশ্ন তো আসেই, তাহলে কি চেঞ্জ হলো? বলা হয়ে থাকে যে এই নরিয়েগা আসলে ডাবল টাইমিং করছিল। একদিকে সে সিআইএর কাছে ইনফো বেচত, আর অন্যদিকে কাস্ট্রোর কিউবার কাছে। একদিকে অ্যান্টি ড্রাগ, অন্যদিকে কলম্বিয়ার কার্টেলের পেরোলেও সে থাকত। পানামাকে ড্রাগ ট্রাফিকারদের রিফুয়েলিং পয়েন্ট তার হাত ধরেই বানানো হয়। নার্কো সিরিজটা দেখে থাকলে আপনাদের মনে থাকবে এই ম্যানুয়েল নরিয়েগার নাম বেশ কয়েকবারই সেখানে এসেছিল। আমেরিকার সাথে নরিয়েগার গ্যাঞ্জামের শুরু হয় 1986 সাল থেকে, যখন নিউ ইয়র্ক টাইমে তার ডিক্টেটরশিপ নিয়ে রিপোর্ট আসে। আস্তে আস্তে আমেরিকার মানুষ জানতে পারে যে তাদের সরকারই আসলে ড্রাগ ট্রাফিকারদের শেল্টার দিয়ে আসছিল এতদিনে। আর এই সময় তাদের প্রেসিডেন্ট বুশের তো কিছু করাই লাগবে জনগণের সাপোর্ট পাওয়ার জন্য। আবার নরিয়েগাও আস্তে আস্তে আমেরিকা থেকে দূরে গিয়ে পানামার মিলিটারি পাওয়ার বাড়াচ্ছিল। আমেরিকা কিছু করতে চাইলেও কোনো ভ্যালিড রিজন বের করতে পারছিল না।
এইদিকে পানামা আস্তে আস্তে নিজেদের পায়ে দাঁড়ানো শুরু করে দিয়েছে, মিলিটারি পাওয়ারও তার আস্তে আস্তে বাড়াচ্ছে। আর এই সময় একটা কাহিনী ঘটে। 1989 16 ডিসেম্বর একজন অফ ডিউটি ইউএস মেরিনকে গুলি করে পানামার মিলিটারি, কারণ সে পানামানিয়ান মিলিটারির রোড ব্লক মানে নাই। ব্যাস, কারণ পেয়ে গেল আমেরিকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এইটা তো গেল পানামার কাহিনী। আমেরিকার বিশাল এক ইতিহাস আছে ল্যাটিন আমেরিকার দেশগুলোর ভিতরে এইরকম ইন্টারফেয়ার করার। এখন এইটা যে তারা করে, একদিক থেকে তাদের একটা ঐতিহাসিক অধিকার আছে। সেইটা কিভাবে? শুরুতেই আসে মনরো ডক্ট্রিন। 1823 সালে সেই সময়ের প্রেসিডেন্ট জেমস মনরো ইউরোপিয়ান পাওয়ারদের সতর্ক করে দিয়ে বলছিলেন তারা যেন ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে কোনো কিছু করার চেষ্টা না করে। 1904 সালে প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট এই মনরো ডক্ট্রিনকে পরিবর্তন করে রুজভেল্ট করোলারি বানান, যেটাই বলা হয় আমেরিকার অধিকার আছে ল্যাটিন আমেরিকার কোন দেশে ইন্টারফেয়ার করার যদি সেই রাষ্ট্র ক্রনিক রং ডুইং বা খুবই বাজে রকমের কাজে জড়িত থাকে। 2025-এ প্রকাশিত হওয়া ইউএস ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে বলা হয় তারা আবারও এই মনরো ডক্ট্রিনের প্র্যাকটিস শুরু করবে। ইভেন ট্রাম্প তার স্পিচে এই ডক্ট্রিনের নাম নেন এন্ড তিনি এটার নাম দেন ডনরো ডক্ট্রিন। বুঝতেছেন তো, ডোনাল্ড ট্রাম্প মনরো ডক্ট্রিন, ডনরো ডক্ট্রিন নিজের নামের সাথে মিলায় আর কি। তার মতে সে আসলে মনরো ডক্ট্রিনের এত বেশি উন্নতি করছে যে এইটাকে এখন তার নামের সাথে মিলায় ডাকা লাগবে। ভাই, যেই লোক গালফ অফ মেক্সিকোর নাম চেঞ্জ করে গালফ অফ আমেরিকা রাখতে পারে, 2 দিন পরে সেই গালফের নাম যদি গালফ অফ ডোনাল্ড ট্রাম্প হয়ে যায়, আমরা কেউই অবাক হব না। যাই হোক, এই মনরো ডক্ট্রিন দিয়েই আমেরিকা গত 1 শতাব্দী ধরে ল্যাটিন আমেরিকার দেশগুলোর উপরে যখন তখন হাত দিয়ে যাইতেছে। সবার আগে না হইলেও প্রথম এইরকম মেজর ঘটনা ছিল 1954 সালে গুয়েতেমালার কাহিনী। দেশটা তখন গণতান্ত্রিক একটা দেশ, ক্ষমতায় জ্যাকোবো আরবেন্স, যিনি নিজে ভোটে জিতেই আসছে। নিতান্ত ভালো মানুষ এই লোক, তার নিজের দেশের মানুষের জন্য বেশ কিছু কাজ নিয়ে আসে, যার মধ্যে একটা ছিল ল্যান্ড রিফর্ম, যেখানে ল্যান্ডকে ন্যাশনালাইজ, জাতীয়করণ করা হবে। এই তো লাগা গেল আমেরিকার গায়ে। আসলে আমেরিকা না, লাগলো আমেরিকান বেসড কোম্পানি ইউনাইটেড ফ্রুট কোম্পানির গায়ে, যেইটার বর্তমান নাম চিকিতা ব্র্যান্ডস ইন্টারন্যাশনাল। তারা যে আইজেনহাওয়ারকে ধরলো, আইজেনহাওয়ার তার ক্যাবিনেটকে যে জানাইলো যে গুয়েতেমালা এখন একটা কমিউনিস্ট থ্রেট। বাস, শুরু হয়ে গেল কাহিনী। সিআইএ গুয়েতেমালা থেকে পালায় আসা কিছু ক্রিমিনালকে ট্রেন করলো, অস্ত্র শস্ত্র দিয়ে পাঠাইলো আর সাপোর্ট দিল কার্লোস কাস্তিলো আরমাসকে। এই লোক ক্ষমতায় এসে লাগাই দিল গুয়েতেমালান সিভিল ওয়ার, যেটা লাখো মানুষের জীবন নষ্ট করছিল। ও এই সব কিছুর আগে এই লোক ক্ষমতায় এসে সবার আগে ল্যান্ড রিফর্ম গুলা সবগুলো একে একে ধরে ধরে ক্যান্সেল করছে, জাস্ট বিকজ একটা আমেরিকান কোম্পানির বিজনেস মাইর খেতে যাইতেছিল। সেইটাকে বাঁচাইতে আমেরিকা একটা দেশকে গোটা 3 দশকের সিভিল ওয়ারের দিকে ঠেলে দিছিল। নেক্সট কাহিনীটা আমেরিকার জন্য খুবই লজ্জার। এই ধরনের বেইজ্জতি আমেরিকা হয়েছিল লাস্ট ভিয়েতনাম ওয়ারে। যাই হোক, এই কাহিনী 1961 এর। 1959 সালে কিউবাতে ফিদেল কাস্ট্রোর কমিউনিস্ট রেভলিউশনের পর আইজেনহাওয়ার একটা প্ল্যান বানান কাস্ট্রোকে সরানোর জন্য। নিজের পছন্দ মতো আশেপাশের দেশের হেড অফ স্টেটগুলো চেঞ্জ করা, এটা তো আমেরিকার জন্য নর্মাল ব্যাপারই। ইভেন এর আগে ইরানের ক্ষেত্রেও তারা এই কাজ করেছিল, আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। তো যাই হোক, এই ঘটনায় আসি। তো ফিদেল কাস্ট্রোকে সরানোর জন্য প্ল্যানটা এক্সিকিউট করেন জন এফ কেনেডি, আমেরিকার সব থেকে সেলিব্রেটেড এবং পপুলার প্রেসিডেন্ট বলা হয় যাকে। কিউবা থেকে এক্সাইলে 1400 কিউবানকে নিয়ে সিআইএ একটা আর্মি বানায়, অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে তাদেরকে পাঠানো হয় বে অফ পিকসে, যেটা ক্যাপিটাল হাভানা থেকে 200 কিলোমিটার দূরে। আমেরিকা ভেবেছিল নবগঠিত এবং তরুণ কাস্ট্রো সরকার বুঝতেই পারবে না, কিন্তু এটা ফিদেল কাস্ট্রো। সে আগেই এক্সপেক্ট করছিল এরকম কিছু হবে। সেও 20,000 সৈন্য পাঠায় সেই বিচে, সারেন্ডার করতে বাধ্য করে রেবেলদের। এখানে বলে রাখা ভালো, ফিদেল কাস্ট্রোর কিন্তু আমেরিকার সাথে কনফ্লিক্টে জড়ানোর তখন কোনো ইচ্ছাই ছিল না। হ্যাঁ, কাস্ট্রোর কমিউনিজম আলটিমেটলি গ্যাঞ্জাবে জড়াতোই, কিন্তু ক্ষমতায় এসেই সেটা শুরু করার ইচ্ছা আসলে তার ছিল না। কিন্তু আমেরিকার এই অধিক পাকনামির জন্য কাস্ট্রোকে সোভিয়েত কনভিন্স করে যে কোল্ড ওয়ারে আমেরিকার টার্গেট কিউবার উপরেও, যেটাই পরবর্তীতে কিউবান মিসাইল ক্রাইসিসের সবথেকে বড় ফ্যাক্টরগুলোর একটা হিসেবে কাজ করে। অর্থাৎ বুঝতে পারছেন, কিউবান মিসাইল ক্রাইসিসেরও শুরুটা কিন্তু হয়েছিল এই আমেরিকানদের জন্যই। এইদিকে চিলি প্রেসিডেন্ট এই সব কিছু দেখে ডিসিশন নেয় সোভিয়েত ঘেঁষা না হয়ে তাদের কোনো উপায় নাই, আমেরিকা তাদের বন্ধু না। অ্যান্ড সে ঠিকই ভেবেছিল, কারণ আমেরিকা আরও আগে থেকেই চিলিতে তাদের প্রিয় আগস্তো পিনোশেতকে বসানোর ধান্দা করছিল।
বলে রাখা ভালো, চিলি কিন্তু ছিল একটা গোঁড়া ডেমোক্রেটিক দেশ। আগস্তো পিনোশে এসে সবার আগে যেটা করেছিল, সকল পলিটিক্যাল পার্টির ওপর সে ব্যান করে দেয়। হাজার হাজার মানুষ এরপর গুম হয়। আর এই লোক 17 বছর টানা চিলির ক্ষমতায় ছিল এবং আমেরিকা টু দি এন্ড তাকে সাপোর্ট দিয়ে গিয়েছে। এগেইন একজন অথরিটেরিয়ান ডিকটেটরকে আমেরিকা সাপোর্ট দিয়ে গিয়েছিল। এরপরে আসে 1983 সালের ইনভেশন অফ গ্রানাডা। গ্রানাডার সেই সময়ের প্রাইম মিনিস্টার মরিস বিশপ অ্যাসাসিনেটেড হইলে আমেরিকা একটা ছুতা পাওয়া যায় যে তারা গ্রানাডার সেফটি বা নিরাপত্তা এবং সেইখানে থাকা তাদের পপুলেশনের সেফটির জন্য আর্মি পাঠাইতেছে। বাট অ্যাকচুয়ালি কারণটা ছিল যে তারা ভয় পাইতেছিল এইখানে নতুন সরকার যদি সোভিয়েতের পক্ষে যায় তাহলে তাদের বিশাল এক সমস্যা হবে। সো একটা ট্রেন্ড আমরা দেখতেছি, আমেরিকা যখনই সোভিয়েত নিয়ে একটু ভয় পায় তখনই তারা ইনভেড করে ফেলে। আর যেহেতু জাতিসংঘ আসলে আমেরিকারই ক্লাব, তো তারাও কখনো বিশেষ কিছু করে না। প্লাস যেসব দেশে ইনভেড করে সেগুলো আসলে ইউরোপের কোনো দেশ না হওয়ায় ইউরোপও এখানে খুব মাথা ঘামায় না। কিন্তু কোল্ড ওয়ার তো শেষ, সোভিয়েত থ্রেট আর নাই। এখন আমেরিকা কেন এইসব করে? উত্তর সিম্পল, রিসোর্সের জন্য। সাদ্দাম হোসেন আমেরিকার কাছে তেল বেচতে কুয়েতকে মানা করছিল। সে চাইতেছিল একটা মিডল ইস্টার্ন সিন্ডিকেট বানাইতে যাতে করে তেলের ন্যায্য দাম আনতে পারে। কুয়েত সেটা মানে নাই। আমেরিকাও বলছে ঠিক আছে, মাইনো না, আমরা তোমাদের ব্যাকআপ দিব সাদ্দাম হোসেনের এগেইনস্টে। এন্ড কুয়েত সেই ব্যাকআপ পাইছে। লিবিয়ার গাদ্দাফি ডলারে ট্রেড করতে চায় নাই, নতুন আফ্রিকান কারেন্সি আনতে চাইছিল, তাকেও আমেরিকা এক হাত দেখে নিছে। আল কায়দাকে ব্যবহার করে বিশ্বে মুসলিমদের যে ইমেজটা বানানো, এটা যে সিআইএরই একটা প্ল্যান, এটা তো এখন কমন নলেজ। আর এইগুলো বাদেও তো ভেনেজুয়েলার কাহিনী আপনারা দেখলেনই। ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলে দিয়েছে যে ইন্টারন্যাশনাল ল নাকি তার উপর কাজ করে না, বিকজ হি ইজ দ্য স্পেশাল ওয়ান। আর এর পরবর্তীতেই সে আবার এইটাও বলেছে সে গ্রিনল্যান্ডও চায়। আর যখনই সে বলেছে যে সে গ্রিনল্যান্ড চায়, তারপরেই কিন্তু পুরা প্রায় সারা বিশ্বের মানুষজন একটু নড়ে চড়ে বসেছে। কারণ এর আগে তার হুমকিগুলো ল্যাটিন আমেরিকা বা আফ্রিকার কোনো দেশ হলে সেগুলো নিয়ে কেউই কেয়ার করে নাই কখনোই। বাট জিনিসটা যখন ইউরোপ, তখন তো সবাই নড়ে চড়ে বসবেই। মাদুরোকে অ্যারেস্ট করার পরের দিনই ট্রাম্প বলছে সে এখন সাউথ আমেরিকান অয়েলের খেলা দেখাবে। হোয়াইট হাউসে দেশের সবচেয়ে বড় বড় তেল কোম্পানির লোকদেরকে ডাইকাইনা $100 বিলিয়ন ইনভেস্টমেন্ট চাইছে। জাস্ট একটু ভাবেন, এই তেলগুলো কিন্তু আমেরিকার না, এই তেলগুলো ভেনেজুয়েলার, কিন্তু সেগুলোকে বেচতেছে আমেরিকা। এইটা জাস্ট ফাজলামি ছাড়া আর কিছু না। আমেরিকা এখন যেটা করতেছে, হিটলার লাস্ট বিশ্বযুদ্ধে ইউরোপে সেইটাই করতে চাইছিল। ডেমোক্রেসি ইজ ডেড। আর সেইটা দেরিতে হইলেও ইউরোপ বুঝতে পারতেছে। কারণটা কি? কারণ আমেরিকা আর ইউরোপের মেইন কানেকশনটা কিন্তু ন্যাটোর কারণে। আর এই ন্যাটোর একটা মেইন ক্লজ হলো, এই ন্যাটোর যতগুলো দেশ আছে তাদের যে কোনো একটার উপর আক্রমণ হলে বাকি সবাই মিলে সেটাকে আটকাবে। আর ইন্টারেস্টিং ভাবেই এই ন্যাটোর সদস্য গ্রিনল্যান্ড এবং ন্যাটোর সদস্য আমেরিকাও। গ্রিনল্যান্ডের উপরে অ্যাটাক ন্যাটোকে শেষ করে দিবে। ন্যাটো শেষ মানে ইউক্রেনের ফান্ডিং শেষ, ইউনাইটেড ইউরোপ শেষ, পুতিনের সেই সোভিয়েতের স্বপ্ন আবার চাঙ্গা হবে, চীন এইখানে ব্যবসা করবে। জার্মানি তো অলরেডি আবারও একটা চরম ডানপন্থী লিডারশিপের দিকেই যাচ্ছে। আর এই দিকে কোনো উল্টাপাল্টা হলে আবারও অ্যাজ ইউজুয়াল পোল্যান্ড এবং অস্ট্রিয়া মাইর খাবে। তবে আজকে আমরা এইদিকে যাইতেছি না। চায়না, তাইওয়ান, জাপান নিয়ে লাবিদের একটা কাজ হইতেছে, সামনে সেইটা নিয়ে ভিডিও আসবে। ইনফ্যাক্ট এই ভিডিওর কোনো রিসার্চই আমার করা না, পুরাটাই লাবিদের করা। তো যা কিছুই ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ থেকে বলা হইতেছে সবকিছু লাবিদের বক্তব্য। লাবিদ পুরা কষ্টটা করছে। তবে বর্তমান বিশ্বের ইন্টারন্যাশনাল স্ফিয়ার এত বেশি গরম যে কোনো কিছু একটা নিয়ে টাইমলি রিসার্চ করে দিতে গেলে দেখা যায় এর মধ্যে আবার অন্য একটা ঘটনাও ঘটে গিয়েছে, আবার সেইটার জন্য বসা লাগে। তো এই কারণে একটু টাইম নিয়ে ভিডিও দেয়া। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অনেকদিন পরে আমার আর লাবিদের একটা কোলাব ভিডিও হইলো। লাস্ট কোলাব আমরা করছিলাম মনে হয় 1 বছর হয়ে গেছে, বাট আমাদের প্রচুর কোলাব ভিডিও আছে। লাবিদের সাথে সবসময় কাজ করতে পারে আমার জন্য খুবই আনন্দের। আমরা মনে হয় প্রায় 5 বছর হয়ে গেছে একজন আরেকজনকে চিনি আর একসাথে কন্টেন্ট বানায় যেতেছি। সামনে ইনশাল্লাহ আরো কোলাব হবে। আর কমেন্ট করে অবশ্যই জান নেক্সট কোন টপিকে ভিডিও চান। ইন্টারন্যাশনাল টপিকের তো আসলে অভাব নাই মাশাআল্লাহ। সো আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।